আমি যাচ্ছি ব্রাজিলে। যে খাবারটা দিয়েছে খুব সম্ভবত ইথিওপিয়ান যে ঐতিহ্য বা ওদের লোকাল খাবার হতে পারে। আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে থেকে বলছিলাম, ক্রমশই যতই রাত গভীর হচ্ছে ততই কিন্তু ঠান্ডা বাড়ছে এবং সেই সঙ্গে বাতাসটাও বেশ গায়ে লাগছে। এখন ইথিওপিয়ার সময় হচ্ছে সকাল 6টা, আর 1 ঘন্টা পরেই হোটেল ছাড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। হোটেল থেকে এখন আমাদের জার্নিটা শুরু হচ্ছে এয়ারপোর্টের দিকে। মজার ব্যাপার হচ্ছে এই মাইক্রোবাসে যারা আছেন প্রত্যেকেই বাংলাদেশি। দেখতে দেখতে প্রায় 11 ঘন্টা কাটিয়ে দিলাম বিমানে, তারপরেও সময় যেন কোনোভাবেই যাচ্ছে না। এখনো 2 ঘন্টা বাকি সাও পাওলোতে ল্যান্ড করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রায় 13 ঘন্টা আকাশপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম স্বপ্নের দেশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসান সজীব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে থেকে। এখন ঘড়িতে বেজে 11:30 একটু বেশি। প্রচণ্ড গরম এবং সেই সঙ্গে আশেপাশে প্রচুর মানুষ। আমার ফ্লাইট দুপুর 2টা বেজে 20 মিনিটে। বুঝতে পারছি না আসলে কোন গেট দিয়ে ঢুকবো, একেবারে সবকিছু এলোমেলো। অবশেষে এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারলাম। তবে আমার কাছে যেটা মনে হলো আজকে তুলনামূলক একটু চাপ বেশি। বোর্ডিং পাস কমপ্লিট করলাম, এরপর ইমিগ্রেশনটাও হলো, এবার সিকিউরিটি চেক করে ফ্লাইটে ওঠার পালা। যাচ্ছি ইথিওপিয়া। তবে আফ্রিকার দেশটাই কিন্তু আমার মূল ডেস্টিনেশন নয়, আমি যাচ্ছি ব্রাজিলে। এই জার্নিতে আমাকে প্রায় 7.5 ঘন্টা উঠতে হবে আকাশে। তারপর ইথিওপিয়া নেমে লম্বা একটা ট্রানজিট রয়েছে, তারপর সেখান থেকে আবার ফ্লাইট ধরে যেতে হবে সাও পাওলো, ব্রাজিল। বিমান ছাড়ার 1 ঘন্টা পর খাবার দিল। কি খাবার দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। যে খাবারটা দিয়েছে খুব সম্ভবত ইথিওপিয়ান যে ঐতিহ্য বা ওদের লোকাল খাবার হতে পারে, আমার দেখে সেটাই মনে হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার একটু রেস্ট নেওয়ার পালা, কারণ লম্বা সময় ফ্লাইটে থাকতে হবে। খুব সম্ভবত এখন ইন্ডিয়া হয়ে তারপর আমরা আদিস আবাবা অর্থাৎ ইথিওপিয়ার দিকে এগোচ্ছি। আসসালামু আলাইকুম। ইথিওপিয়া থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রায় 7.5 ঘন্টা আকাশে ওড়ার পর এইমাত্র ইথিওপিয়া এসে পৌঁছালাম। এখন স্থানীয় সময় প্রায় 7টা বাজে। একটা ব্যাপার বড় অদ্ভুত, কোথায় ব্রাজিল কোথায় বাংলাদেশ, কিন্তু ফুটবল এই দুটো দেশকে এক করে দিয়েছে। সো আপনি যখন জার্নি করবেন তখন বুঝতে পারবেন যে দূরত্বটা কত লম্বা একটা জার্নি আপনাকে করতে হবে। কিন্তু যখন ব্রাজিলে কোনো একটা ম্যাচ হয়, এই লাতিন আমেরিকাটাকে বাংলাদেশের মানুষ এতটা আপন করে নেয়, এটা আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা বাড়ির গলিতে গলিতে ছাদে সবখানে ব্রাজিলের পতাকা ওড়ে বিশ্বকাপের সময় কথার লড়াই হয়। কিন্তু এই দেশটা আসলে কত দূরে। আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে থেকে বলছিলাম, ক্রমশই যতই রাত গভীর হচ্ছে ততই কিন্তু ঠান্ডা বাড়ছে এবং সেই সঙ্গে বাতাসটাও বেশ গায়ে লাগছে। এর মধ্যে হোটেলে যাব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন ইথিওপিয়ার সময় হচ্ছে সকাল 6টা, আর 1 ঘন্টা পরেই হোটেল ছাড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাতে একটা ভালো ঘুম হয়েছে, লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, আকাশে থাকতে হবে প্রায় 14 ঘন্টা। তার আগে যদি ঘুম ভালো না হয় তাহলে কিন্তু বিপদ। চা খেতে খেতে ইথিওপিয়ার সকালটা কেমন চলেন আপনাদের দেখাই। কি দারুণ একটা ওয়েদার, না আছে বৃষ্টি, না গরম, না খুব বেশি ঠান্ডা, যদিও আকাশটা একটু মেঘলা সকাল সকাল। হোটেল থেকে এবার বিদায় নেওয়ার পালা। আলহামদুলিল্লাহ একটা ভালো রাত কেটেছে, সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল, খাবারও দুর্দান্ত ছিল। তো হোটেল থেকে এখন আমাদের জার্নিটা শুরু হচ্ছে এয়ারপোর্টের দিকে। মজার ব্যাপার হচ্ছে এই মাইক্রোবাসে যারা আছেন প্রত্যেকেই বাংলাদেশি।
এবং কেউ কোনো না কোনো দেশে যাচ্ছেন, এটা ছিল তাদের ট্রানজিট পয়েন্ট। বেশিরভাগই আফ্রিকার দেশগুলোতে যাচ্ছেন, তাই না ভাইয়া? গতকাল সন্ধ্যায় যখন এসেছিলাম তখন এয়ারপোর্টকে এত ব্যস্ত মনে হয় নাই। আজকে সকাল সকাল চারদিকে শুধু মানুষ আর মানুষ গিজগিজ করছে। বিশ্বকাপ চলছে, এয়ারপোর্টে বসেও সবাই উপভোগ করছেন। ইরান এবং মিশর, মিশর কিন্তু আফ্রিকার একটা দেশ। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, দেখেন খেলা দেখছেন প্রত্যেকে। তো প্রত্যেকে ওই টেলিভিশনের পর্দায় নিজের দলটাকে একটু দেখে নিচ্ছেন। বিশ্বকাপের আমেজ কিন্তু এই ইথিওপিয়ার এই বিমানবন্দরে এসে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, সকল ধরনের প্রস্তুতি শেষে উঠছি বিমানে। 14 ঘন্টার জার্নি, এটাই আমার সেই যাত্রার সঙ্গী ইথিওপিয়ান এয়ারলাইন্স। পাঁচ ঘন্টা ফ্লাই করার পর এইমাত্র ক্যামেরুনের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। খুব সম্ভবত এখানে ফুয়েল নেবে, যেহেতু অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। সো সে কারণে এখানে ল্যান্ড করেছে। আর এই এয়ারপোর্টটা দেখে আমি একটু অবাক হচ্ছি। আমার মনে হয় না খুব বেশি বিমান এখানে ওঠানামা করে। এখানে একটা পরিত্যক্ত বিমান দেখে আমার একটু অদ্ভুতই লাগছে। দেখতে দেখতে প্রায় 11 ঘন্টা কাটিয়ে দিলাম বিমানে, তারপরেও সময় যেন কোনোভাবেই যাচ্ছে না। এখনো 2 ঘন্টা বাকি সাও পাওলোতে ল্যান্ড করার জন্য। আমার জার্নিটা শুরু হয়েছিল আদিস আবাবা, ইথিওপিয়া থেকে। ঠিক এখান থেকে 5.5 ঘন্টা প্রায় ফ্লাই করার পর আমরা এসে পৌঁছাই ঠিক এই জায়গাটায়, ক্যামেরুনের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপর এখানে প্রায় 1 ঘন্টার বিরতি দিয়ে এখানে ফুয়েল নেওয়া হয় এবং অনেকটা ফ্লাইটের জন্য বিশ্রামও বলা চলে। এরপর এখান থেকে যে জার্নি শুরু করলো, এই পুরো সাগরটা পাড়ি দিতে, আটলান্টিক মহাসাগর, পুরো সাগরটা পাড়ি দিতে প্রায় আমাদের 8.5 ঘন্টার মতো সময় লাগবে। এখনো প্রায় 1 ঘন্টা 44 মিনিট প্রয়োজন। ঠিক এই সাগর পাড়ে হচ্ছে সাও পাওলো, ব্রাজিল। সো আপনি যখন মানচিত্রে দেখবেন মনে হবে এটা এমন কি, জাস্ট এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে 8.5 ঘন্টা, আর ওইখান থেকে তো প্রায় 5.5 ঘন্টা। ওভারঅল সবকিছু মিলিয়ে প্রায় 13.5 থেকে 14 ঘন্টার একটা আকাশপথে জার্নি। আলহামদুলিল্লাহ, প্রায় 13 ঘন্টা আকাশপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম স্বপ্নের দেশে, ফুটবলের দেশে। কোথায়? নেইমারের বাড়ি ব্রাজিলে। তো এখন ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, আর আমাকে রিসিভ করতে এসেছেন ব্রাজিলের সেই সাংবাদিক শাহরুমেন।